আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আজ পবিত্র লাইলাতুল কদর। ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। দীর্ঘ ঈদের ছুটিতে সারা দেশ, নারীর টানে ছুটছে মানুষ। বাস ট্রেন ভিড় হলেও নৌপথেও স্বস্তি, এবার ভোগান্তি কিছুটা কম বলছে যাত্রীরা। বাংলাদেশের ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে এক, আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কার করা হচ্ছে, চীনে বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের। নির্বাচনে কারচুপির অভিযোগে বাতিল তাপসের পদ। এবং রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ কারাগারে। আরটিভির প্রতিবেদনের পরই যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আজ। গুনাহ মাফ ও জান্নাত লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মুসলমানদের কাছে লাইলাতুল কদর বা শবে কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। পবিত্র এই রাতেই নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাই কদরের রাতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। এই উত্তম রাতে যদি ইবাদত করে আল্লাহকে পাওয়া যায়, খুশি করা যায়, পূর্ণাঙ্গভাবে শবে কদর যদি পালন করতে পারি আমরা, তাহলে জীবনের সারা জীবনের একটা এই যে গুনাহ খাতা মাপের একটা উসিলা হয়ে যায় এবং মঙ্গল আমাদের জীবনটা কামনা করা যায়। একটা শবে কদর যদি আমি পাই ইনশাআল্লাহ, তাহলে আমার জীবন পরিপূর্ণতা হবে বলে আমি আশা করি। গুনাহ মাফ ও জান্নাত লাভের আশায় মসজিদে মসজিদে করা হয় বিশেষ মুনাজাত। এই রাতে ইবাদত করতেই হবে মানুষের, আর যারা করবে না, 4 শ্রেণীর লোক, তারা জাহান্নাম ভোগ করবে। এই রাতে এই 4 শ্রেণীর লোক ছাড়া সকলের ইবাদত আল্লাহ কবুল করবেন। শুধু ডাকতে হবে, সারা রাত আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে। দেশের শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। তাই আল্লাহ, আপনি এই পৃথিবীর সমস্ত উম্মতি মোহাম্মদকে আপনি মাফ করে দেন এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে, মা বাবাদেরকে আপনি এনি হাও যে কোনো ব্যবস্থায় আপনি মুসলমানদের এই দুর্দশাকে আপনি দূর করে দেন। নিজের ব্যক্তিগত যে উন্নয়ন এবং দেশের জন্য আমি চাইলাম এই দেশটা যেন ভালোভাবে চলে, আগামী দিনে যে কোনো সংকটে আমরা যেন এই দেশের জন্য আমরা ভালো একটা কিছু করতে পারি, এটাই চাইলাম আজকে এই পবিত্র রজনীতে। যে আমরা সারা জীবন পাপের মধ্যে ডুবে আছি, এই পাপ থেকে আজকে আমাদেরকে সবাইকে মার্জনা চাইতে হবে, যাতে আল্লাহ পাক, এবং এই আমাদেরকে শপথবদ্ধ করতে হবে যে আগামী 11 মাস আমরা যে এই রমজানের মতো করে যাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাইতে পারি। ভাগ্য রজনীতে নিজেদের সুখ শান্তির জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত এ রাত বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা অতিবাহিত করেছেন নফল ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। সৌদি আরব, আরব আমিরাত সহ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। এদিকে এ রাতেও বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। সামদানি প্রত্যয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাইলাতুল কদর হলো সে বিশেষ রাত যে রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছিল কুরআনের প্রথম আয়াত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এ রাত হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় জানা না গেলেও 27 রমজানই শবে কদর পালন করেন বিশ্বের অধিকাংশ মুসলমান।
সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও আধ্যাত্মিকতায় পালিত হলো লাইলাতুল কদর। মহিমান্বিত এ রাতে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয় প্রায় ৩০ লাখ মুসল্লি। লাইলাতুল কদর পালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে এদিন সমবেত হয় হাজারো মুসল্লি। ইবাদত বন্দিগির মাধ্যমে কামনা করেন আল্লাহর নৈকট্য। ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদে শবে কদরের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। এদিন আল আকসায় সমবেত হয় প্রায় ২ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। তবে এদিনও নিরাপত্তা তল্লাশির নামে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে ফিলিস্তিনিদের হয়রানি করে ইসরায়েলি সেনারা। লাইলাতুল কদর পালিত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায়। গাজার বিভিন্ন প্রান্তের ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোর সামনে সমবেত হয়ে নামাজ আদায় করেছে গাজাবাসী। এ সময় হারানো স্বজনদের রুহের মাগফিরাত কামনায় অশ্রুজলে ভারী হয়ে ওঠে গাজার পরিবেশ। এদিনও থেমে থাকেনি ইসরায়েলি নৃশংসতা। গেল ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারায় অন্তত ২৫ জন। সামদানি প্রত্যয়, RTV। দীর্ঘ ঈদের ছুটিতে বাড়ি ফিরছে নগরবাসী। সব পথেই বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। ঈদযাত্রায় ভোগান্তি যৎ সামান্য, আনন্দই সঙ্গী সবার। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। দু একটি ট্রেন ছাড়া সব ট্রেনই ছেড়েছে শিডিউল অনুযায়ী। সড়কপথে যানজট কিছুটা কম থাকায় স্বস্তিতে যাত্রীরা। নৌপথেও ভোগান্তিহীন যাত্রায় খুশি সবাই। খান আলমিনের রিপোর্টে দেখুন বাকিটা। সহায়তা করেছেন জাকারিয়া খান। শুরু হয়েছে ঈদ আনন্দযাত্রা। নারীর টানে বাড়ি ফিরছেন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঈদে বাড়ি ফেরা বিপুল যাত্রীচাপ সামলাতে কর্মব্যস্ত নগরীর স্টেশনগুলো। যাত্রীদের ভ্রমণ সহজ করতে স্টেশন কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় এবার ভোগান্তি কিছুটা কম। অন্যান্য বছর ঈদের তুলনায় এবার ঈদটা অনেক আরামদায়ক, স্বস্তি, রাস্তাঘাটে কোনো যানজট নাই। ট্রেন যাত্রায় সবচেয়ে স্বস্তিতে যাত্রীরা। দু একটি বাদে কোনো রকম শিডিউল বিপর্যয় না থাকায় দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না ট্রেন যাত্রীদের। সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সবকিছু সম্পন্ন হয়েছে। সার্বিক ব্যবস্থা গতবারের তুলনায় ভালো থাকায় খুশি যাত্রীরা। আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, ঝামেলা কম, ঝামেলাহীনভাবে স্টেশনে ঢুকলাম। বাকিটা এখন দেখা যাক কি হয় আর কি। অন্যান্য বারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য বারের যে পরিবর্তনগুলো ছিল না, এই পরিবর্তনগুলো এবার দেখা যাচ্ছে। নৌপথেও স্বস্তির যাত্রা। যৎসামান্য ভোগান্তি ম্লান হয়ে গেছে আনন্দযাত্রার কাছে। অতিরিক্ত যাত্রী বোঝাই নেই, স্বাভাবিকের চেয়ে চাপ কিছুটা বেশি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সদরঘাট থেকে ৮০টির মতো লঞ্চ ছেড়ে গেছে দেশের ৪১টি নৌপথে। আমাদের রাস্তাঘাট থেকে মোটামুটি অন্যান্য বছর শান্তি এবং পল্টন অনেক শান্তি। অন্যবার যেরকম ভিড় থাকে, অনেক জ্যাম থাকে, এবার জ্যামও পাই না, এরকম ভিড়ও পাচ্ছি না। এবার ঈদযাত্রাটা আসলে খুব ভালো লাগছে। প্রতিবারের চেয়ে তুলনামূলক সবকিছু ফ্যাসিলিটিসটা খুব বেশি। যে কোনো উৎসবকে কেন্দ্র করে নগরী ছেড়ে মানুষ যাত্রা করেন তার নিজ নিজ গন্তব্যে। বিপুল সংখ্যক এই মানুষের চাপ সামাল দিতে প্রতিবারই নাকারি চুবানি খেতে হয় দেশের পরিবহন ও আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে এবার আগেভাগে ব্যবস্থা নেয় অনেকটা কম যাত্রী ভোগান্তি। খান আলামিন, RTV, ঢাকা। ঈদ ঘিরে দেশের মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ রয়েছে। কিছু জায়গায় থেমে থেমে চলছে যানবাহন, তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। টাঙ্গাইলের বিভিন্ন স্থানে যাত্রীদের ভিড় রয়েছে, এখানেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সিরাজগঞ্জের যমুনা সেতু ও পশ্চিম সংযোগ মহাসড়কেও বাড়ছে যানবাহনের চাপ। এদিকে পদ্মা সেতু হয়ে ঈদে ঘরমুখ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ রয়েছে। এই সেতুতে গেল ২৪ ঘন্টায় ৩,২৪ লাখ টাকার টোল আদায় হয়েছে। আর ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি রংপুরে র্যাব, কুমিল্লায় সেনাবাহিনী, চট্টগ্রামে নৌপথে কোস্টগার্ড কাজ করছে। আগে আমরা বাড়ি যেতাম ৬৫০, এখন তো ১০০০ করে যাচ্ছে, তাও তো আবার লোকাল। মজুরি যাচ্ছিল ৫০০ টাকা, ৪০০ টাকা, অন্য অন্য বছর ৩০০ টাকা, ২৫০ টাকা। সিরাজগঞ্জ যাচ্ছে ৫০০ টাকা,
চান্দুরা থেকে। আমরা কিভাবে যাবো কোন? জনগণের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ সংস্কার করা হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও সম্মেলনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের ছাত্র জনতা দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও তা কাটিয়ে উঠবে সরকার। সাদেক আনিসের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন সফরের প্রথম দিন হাইনান প্রদেশে বোয়াং ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সংস্কারে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। সংস্কার বাস্তবায়িত হলে জাতির মৌলিক রূপান্তর ঘটবে। বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কারের কাজ চলছে। বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, তাই এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন, যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং। সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। চীনা উৎপাদন কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের জন্য সহায়তার আশ্বাস দেন তিনি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সেই ওভারচুকের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি। রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের নেতা। চীনের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। 4 দিনের সফরে চীনের বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, নবীনগর চন্দ্রা মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। সাভার আশুলিয়ার বেশিরভাগ পোশাক ও শিল্প কারখানা ছুটি হয়েছে, তো ছুটির পরে অনেকেই বাড়ি ফিরছেন। সড়কে যানজটের কি অবস্থা দেখছেন এই অবস্থায়? সুজানা, আপনি যেমনটা বলছিলেন, নবীনগর চন্দ্রা মহাসড়কে সন্ধ্যার পর থেকে কিন্তু যানজটের চাপ বৃদ্ধি পেয়েছে এবং যাত্রীরা কিন্তু ছুটির পরে, কারখানা ছুটি হয়েছে, ছুটির পরেই কিন্তু তারা নিজ গন্তব্যে যাওয়ার জন্য মহাসড়কগুলোতে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন বাস কাউন্টারে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বাসে করে কিন্তু তাদের নারীর টানে আপন ঠিকানায় ফিরছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বাস কাউন্টার গুলোতে ব্যাপক ভিড় জমেছেন, যাত্রীরা কিন্তু জড়ো হয়েছেন এবং যাত্রীরা কিন্তু তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য এই বাস কাউন্টার গুলোতে জড়ো হয়েছে। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ড কাউন্টারে কিন্তু গার্মেন্টস বিক্রিয়া কিন্তু এই কাউন্টারে জড়ো হয়েছেন। তারা বাসের জন্য অপেক্ষা করছেন। তারা কিন্তু আরেকটু অভিযোগ করেছেন আমাদের কাছে, তারা কিন্তু এবার অতিরিক্ত ভাড়ায় কিন্তু তারা টিকিট করতে হয়েছে। এমনি স্বাভাবিক সময় যেহেতু 500-600 টাকা তারা যেতে পারে, সেই তাদের রংপুরের টিকিট কিন্তু এবার 1500 টাকা খরচ করা হচ্ছে। 1500 টাকা অতিরিক্ত টিকিটে কিন্তু তাদেরকে বাড়ি যেতে হয়েছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, তিনি দাঁড়িয়ে রয়েছেন এই বাস কাউন্টারে, বাসের অপেক্ষা করছেন তিনি। আচ্ছা, আপনি কোথায় যাবেন ভাই? দিনাজপুর যাবেন। আচ্ছা, বাসের ভাড়া এবার কত নিচ্ছে? এবার আপনাদের ঈদের সময় তো একটু বেশি রাখে। এমনি স্বাভাবিক কত ভাড়া নেয় আপনাদের? স্বাভাবিক 600-700 এরকম। আজকে কত ভাড়া নিচ্ছে আপনাদের কাছে? আজকে কত ভাড়া নিচ্ছে? 1200 করে। 1200 টাকা। শুনছিলেন একজন যাত্রীর কথা, তিনি ডাবল ভাড়ায় কিন্তু যাত্রীরা এখন যাচ্ছে এবং নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত কিন্তু যানজট আটকে রয়েছে। প্রায় 10 কিলোমিটার জুড়ে কিন্তু যানজটে সৃষ্টি হয়েছে এবং ঘুরিয়ে গাড়ি চলছে আর ধীরে গাড়ি চলছে। গাড়ি কিন্তু চলছে, কিন্তু থেমে নাই, কিন্তু আস্তে আস্তে চলছে। তাছাড়া যাত্রীরা কিন্তু, নারী ও শিশু যাত্রীরা কিন্তু বেশি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। 5-6 ঘন্টা পরে কিন্তু গাড়ি আসছে, তারা কাউন্টারে বসে আছে, এলাকায় যাওয়ার উদ্দেশ্যে তারা বসে আছেন। জি, ধন্যবাদ আপনাকে।
5 বছর আইনি লড়াইয়ের পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছে আদালত। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রভাব খাটিয়ে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারি গেজেট বাতিল করা হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসির নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর অনেকটা নাটকীয়ভাবে জয় ফিরে পান ইশরাক হোসেন। আর শেখ হাসিনার পতনের পর বাতিল হওয়া দক্ষিণ সিটির মেয়র তাপসের পদ বাতিল করা হয় সরকারি গেজেটেও। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ইশরাক। তবে শপথ গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দেন তিনি। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে, প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে। ইশরাকের আইনজীবী বলেন, অনিয়ম দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় এসেছে ন্যায়ের পক্ষে। এতে করে আদালতের উপর মানুষের আস্থা আরো বাড়বে। আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন। আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। সেই অনুযায়ী মামলা করা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেই মামলার রায় আটকে ছিল প্রায় 5 বছর। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভালো উদাহরণ তৈরি করছে না ভারত। এর মাধ্যমেই বোঝা যাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে কতটা আগ্রহী বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক গড়ার উপর জোর দেন তিনি। প্রথম স্বাধীনতা ও দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্কের ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলন করেছে তাদের কাছে 5 আগস্ট নতুন স্বাধীনতা, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন। গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম। আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। অবশেষে শরীয়তপুর কারাগারে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসী মামলায় দুর্ধর্ষ প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। এর আগে বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাজের অপকর্মের কল রেকর্ড RTVতে প্রচারের পরই গ্রেফতারে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দলটি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। উনি আমাকে সরাসরি বলেছেন আমি রাস্তার কুকুরকে বসিয়েছি আমাকে কামড় দেওয়ার জন্য। এভাবেই রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গালাগাল করেন প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। চুপ্পু এবং আর্মি চিফের বিষয়ে সরাসরি HPM প্রচণ্ড রকমের নাকশ।
নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে এই মিনহাজ। বিচারপতি, সেনাপ্রধান সহ দেশের বড় বড় পদগুলোতে কে কখন বসবেন তা তিনি ঠিক করে দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও রয়েছে তার বিশেষ সক্ষতা। আর এই সব পরিচয় দিয়েই মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ হয়ে ওঠেন প্রতারণার বরপুত্র। রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে গালাগাল দেওয়ার কল রেকর্ড ফাঁস হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে থানায় রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আশফাকুজ্জামান মিনহাজ, ওনাকে আমরা মিডিয়াতে বহুল প্রচারিত, ওনার নামে অনেক প্রতারণার অভিযোগ আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। শুধু মামলা, নিয়োগ, বদলি বাণিজ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনে লবিস্ট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে আশরাফুজ্জামান মিনহাজের বিরুদ্ধে। ফার্স্ট অফ অল ট্রাম্পের ফার্স্ট টুইটটা কার ছিল? আমার সামনে টুইট করেছেন, আমি লিখে দিয়েছি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টে আরেকটি মামলা হয়েছে। মেধাবী প্রতারক, তিনি 111 সময় থেকেই তার প্রতারণার কাজ শুরু করে দেন। দুর্নীতিবাজ মন্ত্রী সাহারা খাতুনের সাথে যুগ সাজসে সে অনেক অনিয়ম, অনেক দুর্নীতি কাজ করে অবৈধ সুবিধা নেওয়ার জন্য সে বিভিন্ন নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেন। নিজের বাপকেও মিথ্যা মামলা দিতে ছাড়েনি এই প্রতারক। তার বাবা হারুনুর রশিদ বলেন, ছেলের মিথ্যা মামলার শিকার হয়ে কোথাও গিয়ে বিচার পাননি তিনি। অবশেষে এমন কুলাঙ্গার ছেলের গ্রেপ্তারে খুশি তার বাবা। আমি অত্যন্ত খুশি। আমি তার পিছনে অ্যাকশন নেওয়ার জন্য অনেক দাঁড়াদাঁড়ি ঘুরছি। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, বিএনপি, সমাজের নেতা, চেয়ারম্যান, মেম্বার, কেউর কাছে কোনো সহায়তা পাই না। আর বাদল, RTV, ঢাকা। জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো টেক অ্যান্ড বিজনেস সামিট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন। বিকেলে বাংলাদেশের প্রাইভেট খাতের অন্যতম উদ্যোক্তা মোসাদ্দিক আহসানের নেতৃত্বে BACC ভবনে এই আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে মে 2025-এ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টেক অ্যান্ড বিজনেস সামিট 2025-এর আনুষ্ঠানিক ঘোষণা করল স্টেশন ঢাকা। আগামী 12 থেকে 15 মে থাকছে মূল আয়োজন, যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশ নেবে। যুক্তরাষ্ট্রের পর মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আসিয়ান অঞ্চলগুলোতে একই ধরনের সামিট আয়োজন করতে চায় স্টেশন ঢাকা। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও 13 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,200 জন ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 1400 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানাওয়া নিহত হয়েছেন। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে জাবালিয়ার তার তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রাণ হারান। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে হবে বলে আশাবাদী বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। RTVকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামজার পর আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলের জন্য বিবেচনায় আছে। এদিকে ভারতের বিপক্ষে ড্রয়ের পর এবারের এশিয়ান কাপের মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী বাফুফে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।